ঢাকার শীতল জানুয়ারির সকাল, হালকা কুয়াশায় ঢাকা শহরটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতার ভিতর দাঁড়িয়ে। ধানমন্ডিরা ক্যাফেতে বসে কয়েকজন তরুণ ক্রিকেট ভক্ত ফোনে খবরটা দেখছে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দিয়েছেন বিসিসিআই। কেউ অবিশ্বাস্য তাকিয়ে থাকে, কেউ হেসে বলে এটা খেলনা ভাই, রাজনীতি। কিন্তু তাদের হাসির নিচে একটি তীব্র ক্ষোভ জমে ওঠে, যে ক্ষোভ শুধু একজন ক্রিকেটারকে নিয়ে নয়, একটি জাতির আত্মমর্যাদাকে ঘিরে। বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক আকাশে শুরু হয়েছে এক নতুন উষ্ণতার লড়াই। শেখ হাসিনার পতনের পর ১.৫ বছরের টানাপোড়েনে ভারত বাংলাদেশ সম্পর্ক এক অন্ধকারে ঠেকেছিল। সীমান্তে কূটনৈতিক বরফ জমে গিয়েছিল স্তরে স্তরে, কিন্তু ডিসেম্বরের শেষ দিকে এক আশাব্যঞ্জক পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। বেগম খালেদা জিয়ার জানাজায় ভারত যে পর্যায়ে প্রতিনিধি পাঠাবে তা কেউ কল্পনাও করেনি। নরেন্দ্র মোদী পাঠালেন তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। সরাসরি শুধু উপস্থিতি নয়, তার হাতে দিলেন একটি বিশেষ চিঠি তারিক রহমানের উদ্দেশ্যে। চিঠিতে মোদী লিখেছিলেন, বেগম জিয়া ছিলেন গণতন্ত্র ও মানবিক নেতৃত্বের প্রতি তার আদর্শ অনুসরণ করে বিএনপি যেন নতুন অধ্যায়ে প্রবেশ করে, এটাই আমাদের প্রত্যাশা। এই ভাষা, কূটনৈতিক কোমলতা ভারত বাংলাদেশ সম্পর্কে গত কয়েক বছরের ইতিহাসে অভূতপূর্ব। ঢাকার কূটনৈতিক বৃত্তে তখন ফিসফাস উঠেছিল, নতুন অধ্যায় শুরু হচ্ছে। জয়শঙ্কর যখন তারিক রহমানের সঙ্গে ২০ মিনিট কথা বললেন, তখন আলোচনার সুর ছিল বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশে নতুন সরকারের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি ফেরার পথে চেন্নাইয়ে এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল ভবিষ্যতের পথে হাঁটছে, আমরা শুভকামনা জানিয়ে এসেছি। এই এক লাইন যেন মেঘের ফাঁকে প্রথম রোদ। কিন্তু এই উষ্ণতার ভিতরে হঠাৎ বরফ ছুড়ে দিল বিসিসিআই। মুস্তাফিজুর রহমান, যিনি শুধু বাংলাদেশের ক্রিকেটার নন, জাতীয় আত্মমর্যাদার প্রতীক, তাকে হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হলো। কোনো স্পষ্ট কারণ না, শুধু কিছু বিজেপি নেতার হুমকি। সঙ্গীত সোম ও সঞ্জয় নিরুপমের মতো লোকেরা বললে কি বোর্ডের নীতি বদলে যাবে? এমন প্রশ্ন এখন প্রতিটি ঢাকাবাসীর মনে। বিষয়ে বিসিসিআই জানত সম্পর্কের ভঙ্গুর অবস্থা। তারা জানত ভারতীয় ভিসা নীতিতে বাংলাদেশিদের ওপর কঠোরতা চলছে। সামাজিক মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। তবু তারা নিলামে বাংলাদেশের ৭ জন খেলোয়াড়কে অংশ নিয়েছিল। এমনকি শাহরুখ খানের দল কেকেআর ৯ কোটি ২০ লক্ষ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল। তাহলে হঠাৎই বদল কেন? ঢাকার বিশ্লেষকদের মতে এটা ক্রিকেট নয়, কূটনীতি। কারণ বিসিসিআই এখন আর স্রেফ একটি ক্রীড়া সংস্থা নয়, এটি ভারতের রাজনৈতিক মানচিত্রের নতুন শক্তিকেন্দ্র। এর নেতৃত্বে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। অতএব বিসিসিআইয়ের প্রতিটি সিদ্ধান্তই এক অর্থে দিল্লির নীতি নির্ধারণের প্রতিফলক। নয় বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া ঝড়ের মতো। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বললেন, আমরা ভারতের কোনো অপমান সহ্য করব না। আমাদের ক্রিকেট, আমাদের দেশ, কোনোটাই তাদের খেলনা নয়। পরদিনই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিলেন। দেশ জুড়ে যেন এক অদ্ভুত জাতীয় ঐক্যের জন্ম হল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল #NoToIPL, ওয়েবসাইট মুস্তাফিজুস্কো। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভারত বিরোধী যে ভাষা শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হয়েছিল, সেটা এখন নতুন সরকারের পেছনে জনপ্রিয় শক্তি হিসেবে দাঁড়াচ্ছে। একই সময় ভারতের সরকারের নীরবতা আরও অস্বস্তি বাড়িয়েছে। এক পক্ষ বলছে সরকার ইচ্ছাকৃতভাবে চুপ থেকেছে যাতে বোর্ডের সিদ্ধান্তকে অঘোষিত সমর্থন দেওয়া যায়। অন্য পক্ষ বলছে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বিসিসিআই এখন কার্যত এক স্বতন্ত্র রাষ্ট্র। কিন্তু প্রশ্ন উঠছে, পাকিস্তানের বাল ঠাকরের হুমকি যখন বিজেপি একদা উপেক্ষা করেছিল, তখন বাংলাদেশ প্রসঙ্গে এত দ্রুত নতি স্বীকার কেন? ১৯৯৯ সালে শিব সৈনিকরা দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠ জুড়ে দিয়েছিল, তবুও পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছিল। ২০১২ সালেও একই পরিস্থিতিতে বাল ঠাকরের প্রতিবাদ সত্ত্বেও সিরিজ বাতিল হয়নি। আর এখন দুজন প্রাক্তন এমএলএ হুমকিতে একজন বাংলাদেশি খেলোয়াড়কে অপমান করা হলো। বাংলাদেশের চোখে শুধু ক্রিকেট নয়, এটি ভারতীয় রাজনীতি ও দৈত্যের প্রতীক।
নয়। এখন হয়তো জয়শঙ্কর তার অফিস রুমে বসে ভাবছেন সব ধ্বংস হয়ে গেল, কারণ তিনি যে সম্পর্কের জট খুলতে এত কূটনীতিক শ্রম দিয়েছেন, বিসিসিআই এক নিমেষে তা ভেঙে দিয়েছে। যে এই মুহূর্তে দিল্লি ও ঢাকা সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় ক্রিকেট হয়ে উঠল রাজনীতির যুদ্ধক্ষেত্র। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ হাই কমিশনে গিয়ে সব বইয়ে সই করেছিলেন। একটি ছোট অথচ গভীর ইঙ্গিত ছিল সেটা। তিনি লিখেছিলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই বার্তা মুছে গেল মাঠের ঘাসে। একজন সাবেক কূটনীতিক বলেন, এখন সম্পর্ক পুনরুদ্ধার করতে হলে জয়শঙ্করকে আবার ঢাকায় আসতে হবে। ক্রিকেটের অপমানকে কূটনীতির ভাষায় কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটাই হবে বড় পরীক্ষা। সামাজিক মাধ্যমে আসিফ নজরুল লিখেছেন, উই ওয়ন্ট টলারেট এনি ফার্দার ইনসাল্টস টু বাংলাদেশ ক্রিকেটার্স অ্যান্ড কান্ট্রি। ডেজ অফ সাবসার্ভিয়েন্টনেস আর ওভার। বাংলায় এর অর্থ, আমরা আর কোনো অপমান সহ্য করব না, দাসত্বের দিন শেষ। এই একটি বাক্য এখন বাংলাদেশের প্রতিটি তরুণীর ঠোঁটে। এ যেন এক নতুন জাতীয় চেতনার পুনর্জন্ম। একটি ক্রিকেট বল, একটি সিদ্ধান্ত, আর সেটাই যেন পরিণত হল কূটনীতিক বিপ্লবে। বাংলাদেশ এখন শুধু আইপিএল বর্জন করছে না, তারা তাদের পররাষ্ট্র নীতিও পুনর্লিখন করছে। যেখানে একসময় ভারত বান্ধব কথা ছিল টিকে থাকার শর্ত, সেখানে এখন আত্মমর্যাদা। নতুন কূটনীতিক মতবাদ। ঢাকার পত্রিকাগুলোর শিরোনাম ছিল, বিসিসিআই-এর বলে ভারতের পররাষ্ট্র নীতির ব্যাটে আঘাত। কলকাতার ইডেন গার্ডেনে তখন সন্ধ্যা নেমেছে, বাঁশির আওয়াজ, আলো ঝলমলে গ্যালারি, কিন্তু দর্শকদের চোখে এক শূন্যতা, যেন মাঠে কেউ নেই যার জন্য এই খেলা তৈরি হয়েছিল। ক্যামেরা যখন বারবার ফাঁকা জায়গায় ফোকাস করছিল, তখন বাংলাদেশের সীমান্ত পেরিয়ে কোথাও এক টেলিভিশনের সামনে বসে এক বৃদ্ধ কৃষক বললেন, ওরা ভুলে গেছে, আমরা আগের বাংলাদেশ না। ঢাকার রাস্তায় তখন ভেসে বেড়াচ্ছে পোস্টার, মুস্তাফিজ শুধু ক্রিকেটার নয়, তিনি এক প্রতিরোধের প্রতীক। রাজধানীর আকাশে গর্জন তুলছেন মোটরসাইকেলের যুবকদের কণ্ঠ। ঢাকার দিল্লি সম্পর্ক সমান চোখে হবে, কেউ আর কারো মালিক নয়। আর দূরে কোথাও দিল্লির সাউথ ব্লকের কাঁচের জানালা পেরিয়ে জয়শঙ্কর হয়তো এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবছেন, একটি বল, একটি সিদ্ধান্ত, আর তাতেই বদলে গেল উপমহাদেশের কূটনীতির ইতিহাস। বাইরে তখন শীতের বাতাসে জমে উঠছে এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা হয়তো কোনো ঝড়ের আগমনী ইঙ্গিত, কারণ বাংলাদেশ এবার কেবল খেলাই নয়, কূটনীতিতেও ব্যাট হাতে নেমে পড়েছে, এমন এক ম্যাচে যার স্কোর কার্ড কেউ এখনও লিখে রাখতে পারেনি।